আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো। আমি উপস্থাপনা আছি তোমাদের সাথে খালদা কামাল কণা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য বিজ্ঞান, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। তোমাদেরকে আরেকবার মাল্টিমিডিয়া ক্লাস থেকে আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো করোনা অবস্থা সম্পর্কে। আমি আশা করব তোমরা সবাই জানো। তোমরা লক্ষ্মী মেয়ে, তোমরা সবাই আহ, ঘরে অবস্থান করছো এবং কি করছো, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো। আসলে নিজের সুরক্ষা নিজেকে করতে হবে। তোমাকে আমাকে ভালো থাকলে কি করতে হবে? ভালো থাকার জন্য নিজেকে কি করতে হবে? সচেতন হতে হবে। সবাইকে আর কি করতে হবে? স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তার পাশাপাশি কি করবে বলো তো? পুষ্টিকর খাবারগুলো বেশি করে খাবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আহ, এই পাঠটি শুরু করার আগেই কি করব বলো তো? নিশ্চয়ই বই খাতা নিয়ে বসে আছি, আমার ক্লাসটা করার জন্য অপেক্ষা করছো। তাহলে চলো আমরা মূল ক্লাসে চলে যাই। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় গার্হস্থ্য বিজ্ঞান, প্রথম পত্র, অধ্যায় অষ্টম। আমি আশা করব তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই ক্লাসটির সাথে সংযুক্ত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, আমরা স্লাইডে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কি দেখতে পাচ্ছ? বিভিন্ন ধরনের আসবাবপত্র দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা চলো আরেকটা ছবি দেখি। এখানে আমরা একটা সোফা সেট দেখতে পাচ্ছি, তাই না? এখানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিকই বলেছো, খাটের ছবি দেখতে পেলাম। এখানে কি দেখতে পেলাম? আমরা স্টিল এবং কাচের তৈরি মিলানো একটা টেবিল এবং চেয়ারের ছবি দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ আসবাবপত্রের যত্ন ও রক্ষণাবেক্ষণ। আমাদের আজকের পাঠটা হলো আসবাবপত্রের যত্ন ও রক্ষণাবেক্ষণ। এই পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবে তা হলো আসবাবপত্রের যত্ন কিভাবে করতে হবে তা বলতে পারবে, আবার আসবাবপত্রের যত্ন ও রক্ষণাবেক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তাছাড়া তাছাড়াও তোমরা গৃহের আনুষঙ্গিক উপকরণ নির্বাচনের গুরুত্ব বর্ণনা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, আমরা স্লাইডে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটাতে কি দেখতে পাচ্ছ? ঠিকই বলেছো, অনেকগুলো ফার্নিচার দেখা যাচ্ছে না? এই ফার্নিচারগুলো কি করতে হবে? আসবাবপত্রের যত্ন ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন, তাই না? যত্ন না করলে কি হবে? ধুলোবালি জমে যাবে। আর আসবাবপত্র যত্ন ও রক্ষণাবেক্ষণের উপর কিন্তু আসবাব স্থায়িত্ব ও সৌন্দর্য কি করে বলতো? নির্ভর করে। আমরা সাধারণত বাড়িতে কাঠ, তারপর হচ্ছে তোমার ব্যাগ, প্লাস্টিক, ফর্মিকা, কাঁচ, ফাইবার, গ্লাসের তৈরি আসবাব ব্যবহার করি, তাই না? এক একজন এক এক ধরনের আসবাব ব্যবহার করে থাকে। এই বিভিন্ন উপাদানের তৈরি আসবাব কি করতে হবে বলতো? যত্ন নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে। বিভিন্ন ধরনের পদ্ধতি অনুসারে কিন্তু আসবাব যত্ন নিতে হবে। তবে সব ধরনের আসবাবই প্রতিদিন কমপক্ষে কি করতে হবে বলতো? একবার নরম মোলায়েম কাপড় দিয়ে পরিষ্কার করা দরকার। চলো তাহলে আমরা একটু এই আসবাব তৈরি, আসবাব যত্ন ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে একটু আলোচনা করি। তো পয়েন্ট আকারে আমি একটু তোমাদের সাথে আলোচনা করে যাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগুলো কি ধরনের আসবাব দেখতে পাচ্ছি? কাঠের তৈরি আসবাব, না? কাঠের তৈরি আসবাব কি করতে হয়? এখানে আমরা সাধারণত কাঠের আসবাব তৈরি করতে সাবধানতার অবলম্বন করতে হবে, যাতে কি হয়, কাঠগুলো যাতে পাকা, সরল ও নিখুঁত হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এই কাঠের আসবাব আমাদের দেশে কিন্তু কাঠের তৈরি আসবাবই কিন্তু বেশি ব্যবহৃত হয়, তাই না? এই কাঠের আসবাব তোমার বার্নিশ বা পলিশ করা থাকে। আবার অনেকদিন ব্যবহারের ফলে কি হয়, আসবাব পলিশ কিন্তু নষ্ট হয়ে যায়, উজ্জ্বলতাও কমে যায়, তাই না? এক্ষেত্রে আবার পুনরায় কি করতে হবে? পলিশ করতে হবে, তাহলে কি হয়, উজ্জ্বলতা বেড়ে যাবে। পলিশের কিন্তু কতগুলো পদ্ধতি আছে। সেগুলো কি? যেমন ধরো আসবাবটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আবার বাজারে তৈরি পলিশ পাওয়া যায়, নরম পরিষ্কার সুতি কাপড়ের পলিশ লাগিয়ে লম্বাভাবে আসবার উপরে লাগাতে হবে। এই পলিশ লাগানোর পর আরেকটি পরিষ্কার নরম কাপড় দিয়ে ঘষতে হবে। এতে কি হবে জানো? আসবার উজ্জ্বলতা কিন্তু অনেক বৃদ্ধি পাবে।
এই তো জানলাম আমরা পলিশের পদ্ধতি। এখন আমরা একটু জানি তো কিছু সতর্কতা সম্পর্কে জানবো। এই আসবাবপত্র শুধু বানিয়ে রাখলে হবে না, সেটার জন্য কি করতে হবে, কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন কাঠের আসবার উপর কি করা যাবে না, ভেজা কাপড় বা ভেজা হাত রাখা যাবে না, এই ভেজা কাপড় দিয়ে আসবাবটি মোছা যাবে না কিন্তু। আবার কাঠের আসবার উপর ফুলদানি, তোমার পানির গ্লাস ইত্যাদি রাখার সময় কি করতে হবে জানো, নিচে তোমার ম্যাট বা আহ, কাপড় অয়েল ক্লথ যেটাকে বলা হয় সেটা কাপড় ব্যবহার করতে হবে। আবার সবসময় নরম পরিষ্কার সুতি কাপড় দিয়ে কিন্তু আসবাব মুছতে হবে। আবার আসবাব কোনো দাগ লাগলে সেটা উঠিয়ে সাথে সাথে কি করতে হবে, রং করে নিতে হবে। বৎসরে ২ বার না করলেও, না পারলেও একবার কাঠের আসবার রং করতে হয়। নতুবা তোমার কাঠে দেখা যায় কি জানো, গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যেটা আবার দেখতেও খারাপ লাগে। এই কাঠের আসবাবপত্র যত্ন ব্যবহারের উপর কিন্তু অনেকাংশে নির্ভর করে আসবাবপত্রের কোনো অবস্থাতে তোমার কৌশল অবলম্বন ব্যতীত স্থানান্তর করা উচিত নয়। কারণ কি জানো, কারণ শক্তি দিয়ে ধাক্কা দিয়ে আসবাবপত্র নাড়াচাড়া করলে কি হয়, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। চলো আরো কিছু ছবি দেখি, দেখি কি মনে হচ্ছে বলো তো, এগুলো কিসের তৈরি? ঠিকই বলেছো, কাঁচ দেখা যাচ্ছে না, আবার কাঠও দেখা যাচ্ছে, আর কি আছে দেখি তো আমরা একটু। হ্যাঁ, কাঁচ ও ফাইবারের গ্লাস। দেখো বর্তমানে কিন্তু আসবার কাঁচ ও ফাইবারের গ্লাস কিন্তু ব্যবহারটা বৃদ্ধি কিন্তু অনেক পেয়েছে। আমরা সাধারণত অফিস আদালত, তারপর বাসা বাড়িতেও দেখতে পাই না, খাবার টেবিল, সাইড টেবিল, তোমার সেন্টার টেবিলের উপরিভাগে কি করছে, আবার ওই যে শোকেজ, আলমিরা, তারপর হচ্ছে তোমার ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব ও পড়ার টেবিলের উপরিভাগে কাঠের আচ্ছাদনের উপর কিন্তু কাঁচ বা ফাইবার গ্লাস কিন্তু ব্যবহার করা হয়। এই কাচের আসবাব প্রতিদিন কি করতে হয় বলতো, পরিষ্কার নরম সুতি কাপড় দিয়ে মুছে ফেলতে হয়। আবার কি করতে হয় জানো, সপ্তাহে একদিন লিকুইড ক্লিনার স্প্রে করে পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে ফেলতে হয়। তারপর তোমার ক্লিনার দিয়ে কি করা যায় জানো, ক্লিনার দিয়ে মোছার পর পুনরায় তার একটি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে সেটা কি করতে হবে বলতো, সেটা আবার মুছে ফেলতে হবে। কারণ হচ্ছে কাঁচের তৈরি স্টিলের ফ্রেমগুলোও কিন্তু তোমার দেখা যায় অনেক সময় তোমার কি করা যায়। আচ্ছা আমরা এখন আরেকটু দেখি কি মনে হচ্ছে বলো তো, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি কি, ঠিকই বলেছো, বাঁশ না? আচ্ছা আমি একটু দেখি তো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেত ও বাঁশের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র। দেখো এই যে এরকম আমরা বাঁশের তৈরি সোফা সেটটা দেখতে পাচ্ছি একটা, খুব ভাল লাগছে না দেখতে? এখানটা আমরা বিভিন্ন উপকরণের বাঁশ এবং বেত দেখতে পাচ্ছি। এই বেত ও বাঁশ দ্বারা টেবিল, তোমার চেয়ার, দোলনা, তারপর কি আর সোফা, খাট ইত্যাদি কিন্তু তৈরি করা হয়। বর্তমানে বেত ও বাঁশের ব্যবহার কিন্তু অনেক হ্রাস পাচ্ছে। আর এই বেতের তৈরি আসবার ফাঁকে ফাঁকে কি হয়, অনেক সময় ময়লা জমে, তাই এ ধরনের আসবাব ব্রাশ দিয়ে পরিষ্কার করে মুছে ফেলতে হবে। আর বেতের আসবার রং দিলে কি হয়, সৌন্দর্য স্থায়িত্ব কিন্তু অনেক বেড়ে যায়। আমাদের দেশে তো আজকালকার আসলে বাঁশ আর বেতের তৈরি আসবাবপত্রের প্রচলন বেড়েছে, আমার তো মনে হয় কমে গেছে, এখন কিছুটা বেড়ে গেছে না? আচ্ছা বেতের সোফা, তারপর ডাইনিং টেবিল তো আমরা দেখতে পাই, এই বেতের জিনিসগুলো কিন্তু আমাদের কি করতে হবে, যত্ন নিতে হবে ভালো করে। বেতের আসবাব তোমার পরিষ্কার করার জন্য সাধারণত আমরা ব্রাশ দিয়ে ব্যবহার করা হয়। আর ব্রাশ করার পর কি হয়, পুরাতন মসৃণ কাপড় দিয়ে তোমার ঝেড়ে মুছে দিতে হয়, তা না হলে কি হয় জানো, ধুলোবালি ভালোভাবে কিন্তু পরিষ্কার হয় না। আর কাঠের আসবার মতো কিন্তু বেতের আসবার মেরামতেরও প্রয়োজন হয়। বেতের বাঁধনগুলোও কিন্তু মাঝে মাঝে কি হয়, ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে, খুলে যায় অনেক সময়, নষ্ট হয়ে যায়। এইসব আসবাব উল্টো করে কি করতে হবে জানো, রোদে দিলে ভালো হয়। এর ফলে তোমার তোমার ঝাড়া মোছা করা সুবিধাজনক এবং পোকামাকড়ের বাসাও নষ্ট করা সহজ হয়। আর এই বেতের আসবাবপত্র প্রায় ৬ মাস অথবা তোমার ১ বছরের মধ্যে বার্নিশ করতে হয়। বেতের আসবাবপত্রের জন্য আলাদা বার্নিশ কিনতে পাওয়া যায়। এগুলো বার্নিশ করার পর খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হয়। শিক্ষার্থী বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছ, ঠিকই বলতে পারছো, প্লাস্টিক ও লাইলন না, প্লাস্টিকের আমরা আসবাবপত্র দেখতে পাচ্ছি। প্লাস্টিকের কি, খাবার টেবিল, তারপর পড়ার টেবিল, আবার বিভিন্ন ধরনের ডাস্টবিন, তারপর হচ্ছে তোমার ঝুড়ি, চেয়ার, বসার জন্য মোড়া, বিভিন্ন ধরনের আসবাব কিন্তু আমরা এখন দেখতে পাই, তাই না? তোমার
বর্তমানে প্লাস্টিকের তৈরি উন্নত মানের আসবাবপত্র কিন্তু পাওয়া যাচ্ছে, এগুলো তোমার দেখতে কিন্তু যেমন সুন্দর তেমনি কিন্তু ওজনও কিন্তু হালকা বলে কি হয় এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেওয়া করতে সুবিধা হয়। নানান রঙের প্লাস্টিকের আসবাবপত্র পাওয়া যায়, কিন্তু এই প্লাস্টিকের আসবাবপত্রের যত্ন নিতেও বেশ সুবিধা। এগুলোর জন্য আমাদের কি করতে হবে বলো তো? এগুলোকে তোমার হালকা, তারপরে যে পালকপত্র অথবা ফুলের ঝাড় বা শুকনো কাপড় দিয়ে যখন তখন কিন্তু পরিষ্কার করা যায়। আবার সাবান পানি দিয়ে মাঝে মধ্যে কি ধোয়া যায়, তাতে রঙের কোনো কিন্তু ক্ষতি হয় না। তবে লক্ষ্য রাখতে হবে যেন কি হয় জানো, শক্ত কোনো ব্রাশ দিয়ে রগড়ানো না হয়, তাহলে কি হবে জানো, দাগ পড়ে গেলে দেখতে কিন্তু খারাপ লাগবে। আর এই প্লাস্টিকের আসবাবপত্র ব্যবহারে আমাদের অনেকগুলো সতর্কতাও অবলম্বন করতে হবে। কারণ কি জানো, কারণ জোরে পড়লে এগুলো কি হয় ভেঙে যাবার সম্ভাবনা থাকে। এছাড়া তোমার ফেটে গেলে এগুলো আর তেমন করে মেরামতও কিন্তু করা যায় না। আর বেশি ময়লা ধুলোবালু জমলে কি করতে পারি আমরা, সাবান পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে আবার মুছে ফেলতে পারি। কি দেখা যাচ্ছে, ফর্মিকার তৈরি না খাট ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি আমরা। আবার কি দেখা দেখি তো, একটা খাটও দেখতে পাচ্ছি। তোমার আবার বিভিন্ন ধরনের ড্রয়ার দেখা যাচ্ছে। ফর্মিকাটা দেখো, ফর্মিকা কি, ফর্মিকা হচ্ছে ফর্মিকার দ্বারা আমরা যেমন খাট, সোফা, আবার ড্রয়ার তৈরি করতে পারি। তার পাশাপাশি যেমন ধরো হচ্ছে তোমার ডাইনিং টেবিল, তারপর হচ্ছে সোফা, সেন্টার টেবিল, সাইড টেবিল ফর্মিকা দ্বারা কিন্তু তৈরি করা হয়। এই ফর্মিকা প্রতিদিন কি করতে হয় জানো, শুকনো কাপড় দিয়ে মুছলে চলে। বেশি ময়লা বা তোমার তৈলাক্ত ভাব হলে সাবান পানি বা স্পন দিয়ে মুছে ভেজা কাপড় দিয়ে মুছতে হয়। এরপর তোমার শুকনো কাপড় দিয়ে মুছলে কি হয় জানো, পরিষ্কার দেখা যায়। সব ধরনের আসবাব আসলে বিশেষ যত্নেরই প্রয়োজন। এরপরে পয়েন্টটা আমরা একটু জানি, লৌহ স্টিল এর তৈরি আসবাব। দেখো আমরা এখানে বিভিন্ন ধরনের সোফা দেখতে পাচ্ছি এবং লৌহ এবং অন্যান্য জিনিস আসবাবপত্র দেখতে পাচ্ছি। এখানটা কি দেখতে পাচ্ছি, আরেকটা তোমার লৌহ বা স্টিল দিয়ে তৈরি টেবিল, এবং সাথে কি আছে, কাঁচ আছে, তাই না? আমরা এখন একটু জানি তো লৌহ বা স্টিল, এই লোহা বা স্টিলের তৈরি আসবার প্রচলন কিন্তু খুব বেশি। লোহার আসবাব ঠিক মতো যদি পরিষ্কার না করলে কি হয় বলতো, মরিচা ধরে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই কি করতে হবে, নিয়মিত পরিষ্কার কাপড় দিয়ে স্টিল লোহার কাপড়ে মুছে ফেলতে হবে। আবার তোমার এই স্টিলের তৈরি আসবাবপত্রকে কি করতে হবে জানো, শুকনো কাপড় দিয়ে ঝেড়ে মুছে নিতে হবে। তোমার সাবান বা বাজারে যে পাওয়া যায় এমন উন্নত মানের পরিষ্কার দ্রব্য দিয়ে এগুলোকে কি করতে হবে, ধুয়ে পরিষ্কার করতে হবে। স্টিলের আসবাবের মধ্যে যেমন দেখা যায় আলমিরা, তোমার ড্রয়ার, সেফটি ড্রয়ার ইত্যাদি বেশি ব্যবহার করে। সাধারণত আমরা বাসা বাড়িতে আলমিরা দেখি, এখন তো আসলে বাসা বাড়িতেও স্টিলের আলমিরা খুব কম দেখা যায়। কি দেখা যায় বলো তো, এখন মানুষ আহ, কি আধুনিকতার ছোঁয়া লেগে গিয়েছে। আমরা দেখা যায় রুমগুলো সব ড্রয়ার ড্রয়ার আলমিরা দ্বারাই কিন্তু আলমিরা দ্বারা আমরা ইয়ে করে নিই। আর কি দেখা যায়, তারপরও আমাদের স্টিলের জিনিসগুলোকে যাদেরই আছে বা জিনিসগুলো যত্ন নিতে হবে। স্টিলের জিনিসপত্রের রং নষ্ট হলে দেখতে কি দেখা যায়, দেখতে কিন্তু খুব খারাপ লাগে, তাই না? তখন কি করতে হবে, সম্পূর্ণ রং উঠিয়ে স্প্রে করে রং লাগাতে হবে। এটা বেশ ব্যয় সাপেক্ষ ব্যাপার। তবে স্টিলের তৈরি আসবাবপত্রের কিন্তু অনেক টেকসই, সহজে কিন্তু নষ্ট হয় না। আবার বাজারে পাওয়া যায় এমন রাসায়নিক পরিষ্কারক দ্রব্য দ্বারাও কিন্তু আমরা স্টিলের আসবাবগুলো কি করতে পারি বলতো, পরিষ্কার করতে পারি। এরপরে পয়েন্টটা আমরা একটু জানি, পিতল, ব্রোঞ্জ, কাঁচ। দেখো আমরা এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। কি দেখা যাচ্ছে, পিতলের বাটি মনে হচ্ছে না, প্লেট দেখা যাচ্ছে। এখানটা দেখতে পারলাম আমরা ব্রোঞ্জ, পিতল, কাঁসা মিলানো। এখানটা দেখা যায় কাঁসার জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, তাই না? অতীতে পিতল, ব্রোঞ্জ ও কাঁসের আসবাব ব্যবহার হতো, তবে বর্তমানে এর প্রচলন নেই বললেই চলে। বর্তমানে কি দেখা যায়, আসবাব সৌন্দর্য বৃদ্ধির জন্য ধাতব খণ্ড লাগানো থাকে। যেমন তুমি দেখবা যে সোফা, কাঠের সোফার সাথেও অনেক সময় আমরা পিতলের কারুকাজ করে দিয়ে থাকি, ওইটাও দেখতে কিন্তু অনেক সৌন্দর্য বৃদ্ধি পায়। আবার এই পিতল বোনস তোমার লিকুইড ক্লিনার দিয়ে ভালোভাবে ঘষে কিন্তু কি করা যায়, পরিষ্কার করে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। কাঁসার অংশ কি করতে পারি আমরা, তেঁতুল বা লেবু পানি ব্রাশ দিয়ে ঘষে ভেজা কাপড় দিয়ে মুছে ফেললে কি হয়, উজ্জ্বল দেখায়, তাই না? তোমার এটা অনেকটা উজ্জ্বলও দেখায়। আচ্ছা, এরপরে আসো আমরা আরো কিছু যত্ন নিতে পারি। বছরে কি করতে পারি, 3-4 বার আরো ঝকঝক তকতক করে পরিষ্কার করে নিতে পারি এটাকে।
কাপড় ও ফোমের গদির আসবাব। দেখি তো আমরা একটু কাপড় আর ফোমের গদি আসবে। দেখো আমরা একটা এখানে কি দেখতে পাচ্ছি, ড্রয়িং রুমের ছবি দেখতে পাচ্ছি, এগুলো সোফা দেখতে পাচ্ছি, তাই না? সোফাগুলো কি মনে হচ্ছে কাপড় আর ফোমের গদি দিয়ে তৈরি করা। চলো আরেকটা ছবি দেখি, এটাও মনে হচ্ছে তাই, কাঠ, কাপড়, ফোমের গদি মিলানো। তাহলে আমরা এখন একটু জানি তো কাপড় ও ফোমের গদির আসবার কিভাবে যত্ন নিব। যেমন সোফা, তোমার সোফা ছাড়াও আমরা সোফা, ইজি চেয়ার, ডিভান, তারপর হচ্ছে ডাইনিং এর চেয়ার, ফোম ও মোটা কাপড়ের গদি লাগানো থাকে, তাই না? এ ধরনের আসবার সর্বদাই ঝেড়ে পরিষ্কার রাখা কিন্তু আবশ্যক, যাতে কি হয় গদির মধ্যে ধুলো বালি জমতে না পারে। এ ধরনের আসবাব পরিষ্কারের জন্য বাজারে কি দেখা যায়, ফোম জাতীয় তোমার পরিষ্কারক পাওয়া যায়। এই পরিষ্কার কাপড় তোমার ফোম নিয়ে কাপড়ের উপর ঘষে লাগালে কি হয়, পরিষ্কার হয়। এছাড়া তোমার মাঝে মাঝে আসবার রোদে রেখে চিকন লাঠি দিয়ে কি করতে হয় জানো, আঘাত করে ধুলা বের করে ফেলতে হয়। এই আসবার নির্বাচন, ক্রয় ও বিন্যাস করলেই চলবে না, কি করতে হবে বলো তো, আসবার যত্ন নিতে হবে। শুধু আসবার ঘরের যত্নের উপরেই কিন্তু ঘরের সৌন্দর্য এবং রুচি অনেকখানি কিন্তু তোমার কি করে, সৌন্দর্য বৃদ্ধি করে। শিক্ষার্থী বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছ বলো তো, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটাতে কি দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের আনুষঙ্গিক কি দেখা যায়, গৃহসজ্জার আনুষঙ্গিক উপাদান মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো, এই যে গৃহসজ্জার আনুষঙ্গিক উপাদান। দেখো তোমরা একটু খেয়াল করো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আনুষঙ্গিক উপাদানগুলো কি আমরা একটু জানি। সেগুলো হচ্ছে যেমন পর্দা, কার্পেট, দেয়াল সজ্জা ও পুষ্পবিন্যাস। দেখো এই ঘরটার দিকে খেয়াল করো তোমরা, এটা একটা ড্রয়িং রুম মনে হচ্ছে, তাই না? ড্রয়িং রুম একটু খেয়াল করো, এখানে কি দেখা যাচ্ছে যে পর্দা দেওয়া আছে জানালায়, পর্দা দেখতে পাচ্ছি, আবার নিচে কার্পেট দেখতে পাচ্ছি। এরপর কি দেখা যাচ্ছে, দেয়াল সজ্জার সরঞ্জাম, এই পাশেও আমরা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে সাজানো দেখতে পাচ্ছি। আবার এই পাশটাও দেখা যাচ্ছে, তাই না? একটা ছবি দিয়ে দেয়াল সজ্জা করা হয়েছে। আর কি দেখাচ্ছে, পুষ্পবিন্যাস, ঘরের আমরা এক কোনায় বা টেবিলে ফুল দিয়ে সাজাতে পারি। এখানটা আমরা দেখতে পাচ্ছি টেবিলের উপর ফুল দিয়ে, গাছ দিয়ে সাজানো হয়েছে। তাহলে আমরা একটু জানি তো এই গৃহসজ্জার আনুষঙ্গিক সৌন্দর্য কিসের উপর, গৃহের আভ্যন্তরীণ সৌন্দর্য কেবল তোমার আসবাবপত্রের উপর কিন্তু নির্ভর করে না। এই সৌন্দর্য বৃদ্ধি পায় কিসের উপর বলতো, এই সৌন্দর্য বৃদ্ধি পায় নতুনত্ব আনয়নে আরো কিছু উপকরণের প্রয়োজন হয়। সেগুলি হচ্ছে এই যে পর্দা, কার্পেট, দেয়াল সজ্জা, পুষ্পবিন্যাস, ল্যাম্প, আরো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমরা গৃহটাকে সাজাতে পারি। চলো আমরা এখন পয়েন্ট আকারে একটু জানি। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছ, পর্দা না? ঠিকই বলেছো, আমরা একটা জানালার পর্দা দেখতে পাচ্ছি। পর্দা সাধারণত আমরা কি করি বলতো, পর্দা নির্বাচন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমার এই কারণ হচ্ছে কি জানো, এই পর্দার উপর কিন্তু আমাদের কক্ষ বা ঘর যেটাই বলো সেটা সৌন্দর্য কিন্তু অনেকখানি নির্ভর করে। তোমার পর্দা বিভিন্ন ধরনের হতে পারে, তাই পর্দা নির্বাচনের সময় আমাদের কতগুলো বিষয়ের দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই পর্দা নির্বাচনের সময় তোমার দরজা, জানালার আয়তন বা আকারের প্রতিও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তোমার পর্দা ডিস্টেম্বার উপরও ডিপেন্ড করে। দেখো পর্দা ব্যবহারের সুবিধাগুলো আমরা একটু জানি। পর্দা কি করছে, আমাদের ঘরে গোপনীয়তা রক্ষা করে। তাছাড়া তোমার বাইরের ধুলোবালি ও রোদ থেকে কি করে, গৃহকে রক্ষা করে এবং কি করে আরামদায়ক পরিবেশ বজায় রাখে। তাছাড়া আর কি করে, কক্ষের সৌন্দর্য বৃদ্ধি করে। আমরা অনেক সময় কি করি, ডিস্টেম্বারের সাথে মিলিয়ে বা বিভিন্ন আসবাবপত্রের সাথে মিলিয়েও কিন্তু পর্দাটা নির্বাচন করে থাকি, তাই না? চলো আমরা এখন একটু জানি পর্দা নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো সম্পর্কে আমরা একটু জানি। যেমন রং, প্রথমত আছে কি বলতো, রং দেখতে পাচ্ছি আমরা না, রংটা আমরা একটু জানি রং সম্পর্কে। দেখো এই যে আসবার রং এবং ঘরের মেঝের ও দেয়ালের রঙের সাথে সমন্বয় রেখে পর্দার রং নির্বাচন করতে হবে। তাহলে কি হবে, ঘরটা দেখতে কিন্তু সুন্দর দেখাবে। যে দেখো ডিসেম্বরের সাথে ম্যাচিং করে কিন্তু পর্দাগুলো দেওয়া হয়েছে, তাহলে ঘরের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে। তাই প্রতিটি রঙের নিজস্ব কিছু বিশেষত্ব আছে। এই পর্দা নির্বাচনে রঙে তোমার উষ্ণতা ও শীতলতার ভাব কিন্তু বিবেচনা করতে হবে। যেমন লাল আর কমলা রং কি করে জানো, উষ্ণভাব প্রকাশ করে। আবার তোমার নীল ও সবুজ রং, নীল তারপর হচ্ছে তোমার সবুজ বেগুনি কি শীতলতার একটা ভাব প্রকাশ করে। তাছাড়া চোখের জন্য কোন রং বেশি ভালো বলো তো, হালকা নীল ও সবুজ রং। আচ্ছা এরপরে চলো আমরা একটু জানি। দেখো তো এখানে আমরা বিভিন্ন ধরনের পর্দা দেখতে পাচ্ছি, অর্থাৎ পর্দার ছাপা আর কাপড় সম্পর্কে জানবো। বিভিন্ন ধরনের ছাপ, অনেক সময় কি দেখা যায়, পর্দা অনেক রঙের সংমিশ্রণ থাকলে ঘরকে কি দেখা যায়, এলোমেলো মনে হয়, তাই না?
পর্দার জন্য আমাদের ছাপা বা রেখা ব্যবহারের ক্ষেত্রে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে করে ছাপা বা রেখা যেন লম্বালম্বি পড়ে। আড়াআড়ি পড়লে কিন্তু ভালো লাগে না, ঘরটাও দেখতে কিন্তু ছোট মনে হবে। আবার এতে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে, সেজন্য আমাদের লম্বালম্বি টাইপের পর্দাগুলো আসলে বেছে নেওয়া ভালো। কাপড় দেখো, কাপড় কি করবো বলো তো? পর্দার কাপড় কি হয়, ভারী এবং হালকা, পাতলাও হতে পারে না, বিভিন্ন ধরনের পর্দার কাপড় হতে পারে। আমাদের দেশ যেহেতু আবহাওয়ার জন্য মাঝারি বা তোমার পাতলা জমিনের পর্দা বেশি উপযুক্ত আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে কি জানো, কারণ পর্দা অনেক ধুলা জমে, ফলে দেখা যায় পরিষ্কার করতে হয়। এই পরিষ্কার না করলে কি হবে, কক্ষের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যাবে। আর জানালা দরজার জন্য আমরা সাধারণত হালকা ভারী দুই ধরনের পর্দাই ব্যবহার করা হয়। যেমন মনে করো যে পর্দা এক বা দুই পাল্লারও হতে পারে। তোমার দুই পাল্লার পর্দা বর্তমানে বেশি ব্যবহার হয়, কেন বলো তো? কারণ হচ্ছে এর ব্যবহারের সুবিধা আছে তো। প্রয়োজনে দুই পাল্লার পর্দা দুই পাশে টেনে বেঁধে রাখা যায়। এরপরে চলো আমরা দেখি তো শিক্ষার্থী বন্ধুরা, মাপ সম্পর্কে জানি আমরা। পর্দা কিন্তু একটা কি আছে বলো তো, নির্দিষ্ট মাপ আছে। দেখো আমরা যেখানে পর্দা দেখতে পাচ্ছি, এগুলোর কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে, একটা ছোট একটা বড়ও না, প্রত্যেকটা পর্দা একটা নির্দিষ্ট মাপ আছে। তোমার এই মাপ হবে তোমার জানালা বা দরজার চওড়া দ্বিগুণ, অর্থাৎ এতে টানা অবস্থায় পর্দার পর্যাপ্ত কুচি বা ভাঁজ পড়তে হয় এবং সুন্দর দেখাবে। বর্তমানে পর্দার কাপড় লম্বা নিতে হয় 72 ইঞ্চি প্লাস তোমার 6 ইঞ্চি, কত হলো সমান সমান 78 ইঞ্চি লম্বা নিতে হবে। আর পর্দা লম্বা হলে তোমার 72 ইঞ্চির উপরেও নিচের বর্ডার হবে তোমার। আমরা যেহেতু পর্দায় দেখো খেয়াল করো, উপরে এবং নিচে কিন্তু বর্ডার আছে, সেটা হবে কতটুকু জানো? 3 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি সমান সমান 6 ইঞ্চি বর্ডারটা হবে, অর্থাৎ মেঝে থেকে পর্দা 5 ইঞ্চি 6 ইঞ্চি উপরে থাকে। আর বর্তমানে তোমার দেখা যায় কি জানালা ও দরজা একই মাপের পর্দা ব্যবহার করা হয়, তবে তোমার জানালার মাপ অনুসারে পর্দা তৈরি করা যায়। লম্বা পর্দা ঘরকে কি দেখা যায় জানো, বড় দেখায়। তবে পর্দার লম্বা নির্ভর করে কিন্তু রুচি ও পছন্দের উপর। অনেকে কিন্তু আবার ছোট পর্দাও ব্যবহার করে, সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। এটা আসলে ডিপেন্ড করে যার যার রুচির উপর। এরপরে আসো আমরা একটু জানি নকশা। দেখো এখানে আমি একটা পর্দার ছবি দেখাচ্ছি, এটা এক ধরনের পর্দা না, এক ধরনের নকশা। এখানে পর্দাগুলো দেখো, এটা একটু ঝালর দেওয়া পর্দা। আরো একটা পর্দা দেখে দেখো, এখানে পর্দাটাও দেখো তো, খেয়াল করো। অর্থাৎ পর্দার নকশা নানান ধরনের হতে পারে তোমার, তবে পর্দার লম্বা নির্ভর করে তোমার রুচি পছন্দের উপর, আবার নকশাও নির্ভর করে এক একজনের পছন্দ রুচির উপর। নকশা বিভিন্ন ধরনের হতে পারে, এক পাটের পর্দা, দুই পাটের পর্দা, উপরের তোমার ঝালসহ ঝালক সহ পর্দা, আবার জানালার উপর থেকে মেঝের উপর পর্যন্ত লম্বা পর্দা, অর্থাৎ বিভিন্ন ধরনের পর্দা নকশা আমরা দেখতে পাই। আবার অনেক সময় প্রিন্টের পর্দাও ব্যবহার করি। এখন দেখা যায় কি তোমার হাতের কাজ, এমব্রয়ডারি, অ্যাপ্লিক, ডাই করা বিভিন্ন ধরনের পর্দা দেখা যায়। আসলে রুচির হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কেউ হয়তো বা পছন্দ করে আমি একটু দেশীয় ডাই টাই পর্দাগুলো একটু ইউজ করতে চায়, কেউ হয়তো বা একটু হাতের কাজের নকশার আকারও কিন্তু তোমার সূচিকর্মের পর্দাও কিন্তু এখন ব্যবহার করে থাকে। জামদানি কাপড় দিয়েও কিন্তু আমরা পর্দা তৈরি করতে পারি আসলে ঘর। তবে এক কথায় পর্দার আয়তন, তোমার রং, জমির নকশা, প্রিন্ট ইত্যাদি নির্ভর করে ঘরের আকার, আয়তন, আসবার রং ও আকারের আয়তনের উপর। সব দিকে সামঞ্জস্য বিধান করে কিন্তু আমাদের পর্দা নির্বাচন করলে মনোরম পরিবেশ সৃষ্টি হয়। এখন আমরা একটু জানি তো কার্পেট বা মেঝের আচ্ছাদন। দেখো আমরা এখানে একটা কার্পেট দেখতে পাচ্ছি না, রুমটার ভিতরে একটা কার্পেট বিছানো। এই পাশেও আমরা দেখতে পাচ্ছি কি রুমটার মাঝখানে দেখো একটা শীতল পাটি মনে হচ্ছে, পাটি দিয়ে আবার কতগুলো কি দেওয়া হয়েছে, ফোম দেওয়া হচ্ছে সে বসার জন্য। আবার এখানে দেখো খুব সুন্দর কাঠ দিয়ে একটা আহ সোফা মনে হচ্ছে না, এটা দেশীয় একটা সাজ। আসলে যার যার পছন্দ। আচ্ছা আমরা এখন একটু জানি কাঠের বা মেঝের আচ্ছাদনটা। যেমন তোমার কার্পেট ঘরে কি করে বলো তো, সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়, তাই না? অনেক বাড়িয়ে তোলে। আমাদের দেশে তোমার উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবারে কার্পেট বেশি ব্যবহার হয়। এই কার্পেট আবার বিভিন্ন রং, তারপর হচ্ছে প্রিন্ট ও জমিনের হয়ে থাকে। তোমার বর্তমানে বাজারে তোমার বিভিন্ন মাপেরও বিভিন্ন মানের কার্পেট পাওয়া যায়। আমরা বড় ছোট বিভিন্ন ধরনের কার্পেট কিন্তু দেখে থাকি। এখন আমরা একটু জানি, দেখো এখানেও আমরা কার্পেট দেখতে পাচ্ছি। এখন জানবো কার্পেট ব্যবহারের সুবিধা এবং
অসুবিধা সম্পর্কে। দেখো তো, কার্পেট ব্যবহারের সুবিধাগুলো আমি একটু বলি। যেমন কার্পেট ঘরের শোভা বৃদ্ধি করে, এটি তোমার শীতকালে ঘরকে কি করে উষ্ণ রাখে, মেঝের কোণে ত্রুটি থাকলে তা কার্পেট দ্বারা ঢেকে যায়। আর ব্যবহারে কিন্তু আবার সুবিধা যেমন আছে আবার কিন্তু অসুবিধাও আছে। আমাদের দেশে ধরো কার্পেট কি হয়, অনেক ধুলো জমে, ধুলোবালিতে ভরা আমাদের দেশে দেখা যায় না, ডাস্ট অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। আবার কার্পেট নিয়মিত কি করতে হয়, পরিষ্কার করতে হয়। তাই বড় কার্পেট হলে তার যত্ন বেশি নিতে হয় এবং সময় শক্তির বেশি প্রয়োজন হয়। আবার কার্পেট রং নষ্ট হলে কি হয়, পুনরায় রং করতে হয়, যা তোমার বেশ ব্যয়বহুল। আমাদের দেশে আসলে আবহাওয়ার জন্য ভারী ও বড় কার্পেটের ব্যবহারের অনুপযোগী। তবে তোমার ছোট কার্পেট ব্যবহারের কিন্তু সুবিধাজনক। তোমার পাট ও সিনথেটিক ফাইবার দ্বারাও কিন্তু কার্পেট তৈরি হয়। তবে শতরঞ্জি ও পাটি মেঝের আচ্ছাদন হিসেবে ব্যবহার করা হয়। এতে কক্ষের কি হয়, শীতল মনে হয় এবং ঐতিহ্য রক্ষা করা যায়। শতরঞ্জি কিন্তু দেখতেও ভালো লাগে। আর ছোট কার্পেট বা শতরঞ্জি ইউজ করলে কি হয়, ঝটপট তুলে নেওয়া যায়, নিয়ে কিন্তু পরিষ্কার করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি করবো বলো তো একটু একক কাজ নিয়ে নিব। প্রশ্নটা একটু লিখে ফেলো, কার্পেট ব্যবহারের অসুবিধাগুলো কি। আমি তো একটু আগে বলেছি, তোমার ধুলোবালি বেশি জমে, ডাস্ট অ্যালার্জি হয়, আর কি হয়, নিয়মিত পরিষ্কার করতে হয়, তা নাহলে কি হয়, তোমার অনেক বেশি ময়লা জমে যায়। এরপরে চলো আমরা কি করবো বলো তো, বাড়ির কাজ নিয়ে নিব। বাড়ির কাজটা একটু ঝটপট লিখে ফেলো তো শিক্ষার্থী বন্ধুরা। প্রশ্নটা লিখো, কাঠের আসবাব ব্যবহারে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়, ব্যাখ্যা করো। আমরা জানি কাঠের আসবাব ব্যবহারের জন্য আমাদের কি ধরনের সতর্কতা ব্যবহার করতে হয়, ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করব না, আমরা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করব, তা নাহলে কি হবে, বার্নিশ রং নষ্ট হয়ে যাবে। আমি আশা করবো তোমরা উত্তরটা দিতে পারবে শিক্ষার্থী বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো, আর স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো।